Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো সামনেই তোমাদের আরআরবি এনটিপিসির এক্সাম রয়েছে। আজকের ক্লাসে আমরা এনটিপিসি স্পেশাল জিকে এবং জিএস এর 9th ক্লাস করব। তো এর আগের 8টি ক্লাস তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। তো আজকে আমরা টপ 40 জিকে এবং জিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে ইন ডিটেলস ডিসকাস করব। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। তো আজকে 40টা প্রশ্ন আমরা করব আরআরবি এনটিপিসি এক্সাম, যেটা 6/4/2016 সালে হয়েছিল। তো আজকের প্রথম প্রশ্ন আমরা পাবো, নেম দ্য সিকিউরিটি ফোর্স হুইচ ডাজ নট ফল আন্ডার ইউনিয়ন হোম মিনিস্ট্রি। তো ইউনিয়ন হোম মিনিস্ট্রির আন্ডারে আমাদের রয়েছে সিএপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এবং সিএপিএফের আন্ডারে কিন্তু আমরা 60টি সিকিউরিটি ফোর্সকে পাবো। তো নিচের কোনটি এই 60টি সিকিউরিটি ফোর্সের মধ্যে পড়বে না? সশস্ত্র সীমা বল এসএসবি কিন্তু সিএপিএফের মধ্যে পড়বে। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফও আমরা সিএপিএফের আন্ডারেই পাবো। আইটিবিপি ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, এটাও কিন্তু সিএপিএফের আন্ডারেই রয়েছে। যেটি নেই সেটা হয়ে যাবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। তো সিএপিএফের আন্ডারে আমরা 3টিকে পেলাম এবং বাকি 4টিও কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো নাম্বার 4 আমরা দেখব আসাম রাইফেলস, বা AR দিয়ে আমি লিখলাম আসাম রাইফেলস। নাম্বার 5 আমরা পাবো CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। নাম্বার 6 আমরা পাবো ANSG বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ন্যাশনাল সিকিউরিটি গার্ড আমাদের রয়েছে নাম্বার 6-এ, এবং সবার শেষে আমরা পাবো কিন্তু CRPF, আমরা পাবো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই 7টি কিন্তু আমাদের রয়েছে CAPF সিকিউরিটি ফোর্স, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে পড়বে। তো এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু অবশ্যই হয়ে গেল RPF, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো কোশ্চেন 1 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 2। কোশ্চেন 2 আমরা পাবো দ্য গ্রিন হাউস গ্যাস হুইচ ইজ কল্ড লাফিং গ্যাস ইজ। তো নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো আমাদের সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড। অপশন সি আমরা সঠিক উত্তর করব, নাইট্রাস অক্সাইড N2O, এটা আমাদের কিন্তু লাফিং গ্যাস নামে পরিচিত, যেটাকে ডিসকভার করেছিলেন হামফ্রে ডেভি। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো কোশ্চেন 2 আমাদের অপশন সি হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন 3। কোশ্চেন 3 আমরা পাবো হুইচ ওয়ান ইজ কল্ড দ্য ডোয়ার্ফ প্ল্যানেট। তো নিচের কোনটি বামন গ্রহ নামে পরিচিত? ভেনাস এবং মার্কারি এরা অবশ্যই রয়েছে আমাদের গ্রহ, প্ল্যানেটের মধ্যে এরা পড়বে। মুন বা চাঁদ আমরা কিন্তু পাবো স্যাটেলাইট বা উপগ্রহ। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে প্লুটো। প্লুটো কিন্তু একটি গ্রহ নয়, এটা কিন্তু বামন গ্রহের মধ্যে পড়বে। বাট টিল 2006 পর্যন্ত কিন্তু এটা গ্রহর মধ্যেই পড়তো, এবং তারপরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটাকে কিন্তু রিক্লাসিফাই করেছে অ্যাজ ডোয়ার্ফ প্ল্যানেট। এটা কিন্তু বর্তমানে একটি বামন গ্রহ নামে আছে। কারণ যদি আমরা দেখি গ্রহ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার সেটা কিন্তু প্লুটোর মধ্যে নেই। এর মাস খুব কম, এটা সাইজ খুব ছোট। এর যদি আমরা মাস দেখি সেটা কিন্তু মাত্র 4% মার্কারির থেকে। তো মার্কারির 4% এর মাস রয়েছে, এবং সাইজও খুব ছোট, দূরত্ব অনেক। তাই জন্য কিন্তু প্লুটোকে আমরা এখন বামন গ্রহ নামেই জানি। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 3। নেক্সট আমরা দেখব কোশ্চেন 4। কোশ্চেন 4 আমরা পাবো মেজর পার্ট অফ বায়োগ্যাস ইজ। তো বায়োগ্যাসের মধ্যে মেজর পার্ট কোনটা রয়েছে? আমরা পাবো মিথেন। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে CH4, মিথেন। কিন্তু মিথেনের মধ্যে কিন্তু আমরা 50% বায়োগ্যাস পাবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 4। নেক্সট আমরা দেখব কোশ্চেন 5। কোশ্চেন 5 আমাদের রয়েছে ম্যাক OS ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। তো ম্যাক OS মানে কি? ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম। এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন কে? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে অ্যাপেল INC। এ কিন্তু মানে এই যে কোম্পানি, এটা কিন্তু তৈরি করেছিল বা ইন্ট্রোডিউস করেছিল ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম 1984 সালে। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 5। নেক্সট আমরা দেখব কোশ্চেন 6। কোশ্চেন 6 আমরা পাবো ড্যাশ এক্সটিংগুইশেস ফায়ার। তো আমরা প্রত্যেককেই জানি আগুন নেভাতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে CO2, এবং আগুন জ্বালাতে সাহায্য করে কিন্তু অক্সিজেন O2। ওকে, তো কোশ্চেন 6 আমাদের অবশ্যই হয়ে গেল অপশন বি। কোশ্চেন 7 আমরা পাবো 4 পেয়ার্স অফ ওয়ার্ডস আর গিভেন। তো 4টি জোড়া দেওয়া আছে, 4 জোড়া শব্দ দেওয়া আছে।
তার মধ্যে যেটা অড তোমাকে খুঁজে বের করতে হবে। অপশন এতে রয়েছে স্যাটার্ন এবং প্ল্যানেট। তো শনি অবশ্যই একটি গ্রহ, তো অপশন এ আমাদের কারেক্ট একটি পেয়ার দেওয়া আছে। অপশন বিতে দেওয়া আছে সান এবং স্টার, তো অপশন বিও আমরা অবশ্যই একটি কারেক্ট পেয়ার করব। অপশন সিতে দেওয়া আছে মিল্কি ওয়ে এবং কনস্টিলেশন। তো মিল্কি ওয়ে এটা কিন্তু একটা কনস্টিলেশন বা নক্ষত্রপুঞ্জ নয়। নক্ষত্রপুঞ্জ এটা কিন্তু কোনো রিয়াল এন্টিটি নয়, এটা একটা ইমাজিনারি কনসেপ্ট যেটাকে মানুষ তৈরি করেছে। কিন্তু মিল্কি ওয়ে এটা কিন্তু একটা আমরা দেখতে পাবো রিয়াল এন্টিটি বা রিয়াল অ্যাস্ট্রোনমিক্যাল এন্টিটি। এটা একটা ছায়াপথ বা গ্যালাক্সির মধ্যে পড়বে, যার মধ্যে আমাদের সোলার সিস্টেম কিন্তু রয়েছে। তো মিল্কি ওয়ে অবশ্যই একটি কনস্টিলেশন হলো না, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো, কারণ আমাদের অড কিন্তু আউট করতে বলেছে। ওকে, এবং অপশন ডিতে রয়েছে টাইটান, যেটা অবশ্যই শনির একটি স্যাটেলাইট বা উপগ্রহ। তো অপশন ডিও আমাদের সঠিক উত্তর দেওয়া আছে, যেটা সঠিক হলো না সেটা হচ্ছে অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 8। তো কোশ্চেন 8 আমরা পাবো আফটার এন্টারিং বাংলাদেশ দ্য মেইন ব্রাঞ্চ অফ দ্য গঙ্গেস ইজ নোন অ্যাজ। তো বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার যে মেইন ব্রাঞ্চ সেটা কী নামে পরিচিত হবে। তো আমরা দেখতে পাবো যে গঙ্গা নদী সেটা যখন বাংলাদেশে প্রবেশ করবে এবং তারপর আমরা দেখতে পাবো কি একটা পার্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হবে। যে পার্টটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হলো গঙ্গার, তার নাম অবশ্যই হুগলি রিভার। এবং যে পার্টটা আমরা দেখতে পেলাম কি বাংলাদেশে চলে গেল, সেটার নাম কিন্তু পদ্মা নদী। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 8। এবার যদি আমরা দেখি যমুনা, এটাকে যমুনা নদীটি আমরা দেখতে পাবো যখন ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষ থেকে বাংলাদেশে প্রবেশ করবে, তখন তার নাম কিন্তু হবে যমুনা নদী। ওকে, তো পদ্মা আমাদের প্রথমেই ছিল, প্রথমে আমরা দেখতে পেলাম কি পদ্মা আসলো বাংলাদেশে এবং তার সাথে কিন্তু যুক্ত হলো এসে যমুনা, এবং এই যে মিলিত প্রবাহ এটা কিন্তু পদ্মা নামে গিয়ে এগিয়ে যাবে এবং তার সাথে এসে মেঘনা নদী কিন্তু মিলিত হবে। তো মেঘনা নদী যখনই মিলিত হবে তখন সেই পুরো নদীটার নাম কিন্তু হয়ে যাবে মেঘনা, এবং এই মেঘনা নামে কিন্তু এটা বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েই বে অফ বেঙ্গলে গিয়ে পড়বে। ওকে, তো আমরা প্রত্যেকটা নদী দেখে নিলাম। হুগলি নদী আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যমুনা ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে প্রবেশ করবে তার নাম হবে যমুনা। মেঘনা নদীটি কিন্তু গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং পদ্মার সাথে মিলিত হয়েছে, এবং পদ্মা নদী আমরা দেখতে পেলাম কি বাংলাদেশে কিন্তু গঙ্গার যে মেন ব্রাঞ্চ আছে তার নাম পদ্মা নদী। ওকে, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল এক্ষেত্রে উত্তর, এবং প্রত্যেকটা কিন্তু আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 9। কোশ্চেন 9 আমরা পাবো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ইন রিলেশন টু দ্য গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়। তো অপশন এতে দেওয়া আছে ইট ইজ এ স্পেস বেসড নেভিগেশন সিস্টেম। তো পজিশন দেওয়া আছে মানে এটা কিন্তু অবস্থানকে আমরা দেখতে পাবো কি ডিরেক্ট করবে। তো এটা অবশ্যই নেভিগেশনের কাজে লাগবে, এটা স্পেস বেসড হতে পারে বা কার নেভিগেশন হতে পারে। নেভিগেশনের কাজে কিন্তু অবশ্যই জিপিএসকে ব্যবহার করা হবে। অপশন বিতে রয়েছে ইট ক্যান প্রেডিক্ট সাইক্লোন। তো জিপিএস কিন্তু সাইক্লোনকে প্রেডিক্ট করতে পারে না, সাইক্লোন প্রেডিক্টের কাজ কিন্তু করবে অবশ্যই পোলার স্যাটেলাইট। তো অপশন বি আমাদের কিন্তু সঠিক উত্তর হবে, এটা কিন্তু জিপিএস এর মধ্যে পড়বে না। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 9। এবং অপশন সিতে রয়েছে ইট ক্যান ইউজ টু ম্যাপ ভেহিকুলার ট্রাফিক। তো বিভিন্ন ভেহিকলের ট্রাফিককেও কিন্তু এটা মানে ম্যাপ করতে কিন্তু ব্যবহার করা হয়। তো অপশন বি আমাদের শুধুমাত্র সঠিক হলো, কারণ এটা কিন্তু জিপিএসের কোনো কাজ নয়। ওকে, তো কোশ্চেন 9 আমাদের হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 10। ইফ দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ফল ভ্যাকান্ট হু উইল অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি তাদের পোস্ট ভ্যাকান্ট থাকে, খালি থাকে, সেক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কে কাজ করবেন। তো আমরা জেনারেলি কী দেখতে পাই, যদি প্রেসিডেন্টের পোস্ট ভ্যাকান্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইস প্রেসিডেন্ট তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। এবার যদি ভাইস প্রেসিডেন্টও সেই পোস্টও যদি আর কি ভ্যাকান্ট থাকে, তো সেক্ষেত্রে যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে কাজ করবেন তিনি অবশ্যই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজিআই। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 10। তো এই উদাহরণ কিন্তু আমরা 1969 সালে পাই। 1969 সালে জাস্টিস হৃদয় তুল্লা তিনি কিন্তু সিজিআই ছিলেন এবং তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কিন্তু কাজ করেছেন। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো, কারণ সেই সময় প্রেসিডেন্ট জাকির হোসেন মারা যান এবং ভাইস প্রেসিডেন্ট ভিভি গিরি তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে করতে তিনি আবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়ার জন্য কিন্তু প্রেসিডেন্টের যে পোস্ট সেটাকে রিজাইন করেন, এবং আমরা দেখতে পাবো সেই সময় সিজিআই ছিলেন জাস্টিস হৃদয় তুল্লা, তিনি কিন্তু আমাদের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 10।
যদি সিজিআইও না থাকে সেক্ষেত্রে কিন্তু সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট তিনি কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারেন। ওকে, তো কোশ্চেন 10 আমাদের অবশ্যই হয়ে গেল অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 11। কোশ্চেন 11 আমরা পাবো লেপ্রোসি ইজ অলসো নোন অ্যাজ। তো কুষ্ঠরোগ আরও কী নামে পরিচিত? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে হ্যানসেন ডিজিজ। তো লেপ্রোসিকে কিন্তু হ্যানসেন ডিজিজও বলা হয়, কারণ জি.এ. হ্যানসেন তিনি কিন্তু ডিসকভার করেছিলেন ব্যাকটেরিয়াটার নাম আমরা পাবো কিন্তু মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি এই যে ব্যাকটেরিয়াটাকে আবিষ্কার করেছিলেন, ডিসকভার করেছিলেন হ্যানসেন, এবং তার নামেই কিন্তু আমরা দেখলাম কি লেপ্রোসি এই রোগটাকে কিন্তু নামাঙ্কিত করা হয়েছে। কারণ এই যে ব্যাকটেরিয়া আমরা পেলাম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, এটা কিন্তু লেপ্রোসি রোগের কারণ। ওকে, তো তাই জন্যই আমরা ওনার নামে আমরা দেখতে পাবো এটাকে লেপ্রোসিকে আমরা হ্যানসেন ডিজিজ নামেও জানি। তো 11-এর উত্তর আমরা অবশ্যই করে নিলাম অপশন বি হ্যানসেন ডিজিজ। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 12। তো কোশ্চেন 12 আমরা পাবো, তো আমাদের আরেকটি কিন্তু অড ওয়ান আউট আমাদের দেওয়া আছে। তো আমরা দেখব কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আমাদের নিচের কোনটি পড়বে না। তো রাষ্ট্রপতি ভবন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি যেখানে থাকেন, তো সেটা কিন্তু কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে, এবং বাদবাকিগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যেমন ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজমহল এবং সান টেম্পল, এরা প্রত্যেকেই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেটি নয় সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি ভবন, অপশন এ। তো কোশ্চেন 12 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 13। কোশ্চেন 13 আমরা পাবো ফাইন্ড দ্য, আবার একটা অড দেওয়া আছে। তো তোমাদের যেটি অড রয়েছে সেটাকে কিন্তু তোমাদের আউট করতে হবে। তো অপশন এতে রয়েছে সাইলেন্ট ভ্যালি। তো সাইলেন্ট ভ্যালি আমরা কিন্তু ভারতবর্ষের কেরালাতে পাবো। অপশন বিতে রয়েছে সিলিকন ভ্যালি, এটা রয়েছে ইউএসএর মধ্যে আমরা পাবো সিলিকন ভ্যালি। অপশন সিতে রয়েছে ইন্দাস ভ্যালি, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে পড়বে কিছুটা পার্ট, এবং দামোদর ভ্যালি, এটা তো অবশ্যই ভারতবর্ষের মধ্যে রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তার মানে আমরা কী পেলাম, যে 3টি ভ্যালি কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে থাকলেও সিলিকন ভ্যালি এটা কিন্তু আমাদের ভারতবর্ষে নেই, এটা কিন্তু আমেরিকায় রয়েছে। তাই জন্য অপশন বি আমাদের কিন্তু অড হবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 13। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 14। কোশ্চেন 14 আমরা পাবো যন্তর মন্তর ইন দিল্লি ওয়াজ বিল্ড বাই মহারাজা। তো দিল্লিতে যে যন্তর মন্তর রয়েছে সেটাকে কোন মহারাজা তৈরি করেছিলেন? তো জয়পুরের জয় সিং টু তিনি তৈরি করেছিলেন যন্তর মন্তর, যেটা দিল্লিতে রয়েছে। এটা কিন্তু একটা অবজারভেটরি। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 14। নেক্সট আমরা পাবো কোশ্চেন 15। অ্যান ইভেন্ট হ্যাপেনিং ওয়ান্স ইন 4 years ইজ ডিসক্রাইবড অ্যাজ। তো কোনো ঘটনা যেটা 4 বছরে একবার হয় তাকে আমরা কি বলবো? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোয়াড্রেনিয়াল, কারণ আমরা জানি কি কোয়াড এই শব্দটি কিন্তু 4-এর সঙ্গে যুক্ত। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। বাইনিয়ালের অর্থ আমরা পাবো যে ঘটনাটা 2 বছরে হয়, ট্রাইনিয়াল মানে 3 বছরে হয়, এবং পেরেনিয়ালের অর্থ কিন্তু আমরা পেলাম বহু বর্ষজীবী, যেমন তোমরা শুনেছো পেরেনিয়াল রিভার। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, কমেন্টে জানাবে 2টো পেরেনিয়াল রিভারের নাম। আমাদের ভারতবর্ষে রয়েছে 2টো পেরেনিয়াল রিভারের নাম, তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু 15-এর উত্তর আমরা অপশন বিকে করলাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন 16। তো কোশ্চেন 16 আমরা পাবো এ জেনারেটর কনভার্ট। তো জেনারেটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর বা কনভার্ট করে? কারণ আমরা জানি এনার্জিকে কিন্তু কখনোই আমরা ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে পারি না, শুধুমাত্র কনভার্ট করতে পারি। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কিন্তু কনভার্ট করে একটি জেনারেটর। অপশন এ আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 16। অপশন বিতে দেওয়া আছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে আমরা দেখতে পাবো এর যে কনভার্সন সেটা আমরা পাবো কিন্তু কোনো ব্যাটারিকে যদি আমরা চার্জ দিই সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জির কিন্তু কনভার্সন দেখতে পাবো। অপশন জিতে দেওয়া আছে থার্মাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। তো থার্মাল এনার্জি অর্থাৎ তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে যে রূপান্তর সেটা কিন্তু থার্মো ইলেকট্রিকে আমরা দেখতে পাবো, এবং ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি আমরা দেখতে পাবো কিন্তু কোনো বাল্ব বা লাইটের ক্ষেত্রে। কারণ আমরা দেখতে পাবো কি কারেন্টের সাহায্যে কিন্তু কোনো বাল্ব জ্বলবে, অর্থাৎ লাইট এনার্জি কিন্তু আমরা পাবো। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল অবশ্যই অপশন এ মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট আমরা দেখব কোশ্চেন 17। কোশ্চেন 17 আমরা পাবো হুইচ কি কম্বিনেশন ইজ ইউজড ফর পেস্টিং টেক্সট ইন এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড নিয়ে প্রশ্ন কিন্তু আমরা আগের শিফটগুলোতেও পেয়েছি। তো
তো এমএস ওয়ার্ডে পেস্টের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা অবশ্যই কিন্তু কন্ট্রোল এবং ভি। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 17 এবং বাকি কি এর ফাংশনগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। ওকে, 17 উত্তর আমাদের অপশন এ হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন 18। কোশ্চেন 18 আমরা পাবো হুইচ ওয়ান ইজ নট এ নেটওয়ার্ক প্রোটোকল। তো নিচের কোনটি একটি নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে আমাদের পড়বে না। তো এসএসএইচ, পিপিপি এবং পিওপি এরা প্রত্যেকেই কিন্তু প্রোটোকলের মধ্যে পড়বে। যেটা পড়বে না সেটা কিন্তু এইচটিএমএল, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। কারণ এইচটিএমএল এটা কিন্তু একটা আমরা দেখতে পাবো কি একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা একটা প্রোটোকল নয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 18। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 19। কোশ্চেন 19 আমরা পাবো মোশন অফ এ স্পাইনিং টপ ইজ অ্যান এক্সাম্পল অফ। তো আমরা যদি দেখি একটা ঘূর্ণায়মান শীর্ষের একটি উদাহরণ কি, মানে কি এটা একটা লাটাই যদি আমরা দেখি, লাটাইয়ের যে টপ থাকবে তো সেটার মধ্যে আমরা কোন ধরনের মোশন দেখতে পাই। ওকে, তো সেন্ট্রিপিটাল ফোর্স আমাদের সঠিক উত্তর হবে। সেন্ট্রিপিটাল ফোর্স আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল, যে বলটা কিন্তু কেন্দ্রের দিকে ধরে রাখে, তো সেই বলটাই কিন্তু আমরা দেখতে পাবো কোনো একটা স্পাইনিং টপের মধ্যে আমরা কিন্তু এটা দেখতে পাবো। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 19। নেক্সট আমরা দেখব কোশ্চেন 20। কোশ্চেন 20 আমাদের আছে হুইচ ওয়ান ইজ অ্যান্টিভাইরাস। তো কম্পিউটার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নই আমরা পাচ্ছি, তো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে রাখবে। তো নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস। তো কোড রেড, ম্যালিসা এবং ক্রিপ্টোলকার এরা প্রত্যেকেই কিন্তু ভাইরাসের মধ্যে পড়বে। তো অ্যান্টিভাইরাস বললে অবশ্যই হয়ে যাবে ডক্টর ওয়েভ, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 20। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 21। এক মিনিট। তো কোশ্চেন 21 আমরা পাবো লুসুং। লুসুং ফেস্টিভ্যাল ইজ পপুলার ইন। তো লুসুং এই যে ফেস্টিভ্যাল, এই যে উৎসব, এটা কোন রাজ্যে আমরা দেখতে পাবো। সঠিক উত্তর আমরা কিন্তু অবশ্যই করব অপশন বি সিকিম। সিকিমের একটি জনপ্রিয় ফেস্টিভ্যাল কিন্তু হয়ে যাবে লুসুং। এবার যদি আমরা দেখি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে আমরা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল পাবো লোসার। এটা কিন্তু আমরা পাবো লোসার, এটা কিন্তু লুসুং নয়, লোসার আমরা পেলাম। হিমাচল প্রদেশে পরে আমরা দেখতে পাবো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশেও কিন্তু লোসার এই ফেস্টিভ্যাল কিন্তু দেখা যায়। এছাড়াও কিন্তু আমরা বলতে পারি সোলুং। সোলুং ফেস্টিভ্যালটাও কিন্তু আমরা দেখতে পাবো অরুণাচল প্রদেশে আমরা দেখতে পাবো। এবং ত্রিপুরাতে যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুবই পরীক্ষায় আসে সেটা হচ্ছে গিয়ে করাচি পূজা। তো করাচি পূজা হয়ে গেল আমাদের ত্রিপুরা। তো এক্ষেত্রে আমাদের লুসুং অবশ্যই হয়ে গেল অপশন বি সিকিম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 22। তো 22 আমরা পাবো দ্য মোস্ট পপুলার ফোক ডান্স অফ তামিলনাড়ু। তো তামিলনাড়ুর আমরা দেখতে পাবো কি ফোক ডান্স নিচের কোনটি আছে। তামিলনাড়ুতে কিন্তু আমরা একটা ক্লাসিক্যাল ডান্সও দেখতে পাই ভারতনাট্যম, কিন্তু এখানে কিন্তু ফোক ডান্স বা লোকনৃত্যের কথা জিজ্ঞেস করা হয়েছে। তো কারাগাম, অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। কারাগাম আমরা কিন্তু তামিলনাড়ুতে একটি ভীষণ ইম্পর্টেন্ট ফোক ডান্স পাবো। কুডিয়াট্টাম যদি আমরা দেখি, এটা কিন্তু আমরা দেখতে পাবো কেরালার একটি ফোক ডান্স। যক্ষগান এটা আমরা পাবো হচ্ছে গিয়ে কর্ণাটকের একটি ফোক ডান্স, এবং কথাকলি এটা কিন্তু রয়েছে একটি ক্লাসিক্যাল ডান্স, যেটা আমরা কেরালাতে পাবো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অবশ্যই হয়ে গেল অপশন এ কারাগাম, যেটা তামিলনাড়ুতে পাওয়া যাবে। নেক্সট আমরা পাবো কোশ্চেন 23। তো 23 আমরা পাবো দ্য এইম অফ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ। তো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন তার প্রধান লক্ষ্য কী ছিল। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে কমপ্লিট ডিসওবিডিয়েন্স অফ দ্য অর্ডার্স অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত অর্ডারকে কমপ্লিট ডিসওবিডিয়েন্স, একদম সম্পূর্ণরূপে অমান্য করাকে কিন্তু আমরা পাবো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের প্রধান লক্ষ্য। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 23। অপশন বিতে দেওয়া আছে টু প্রোটেস্ট দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। আমরা দেখতে পাবো চৌরি চৌরা ইনসিডেন্টের কারণে কিন্তু 1922 সালে গান্ধীজির নন কোঅপারেশন মুভমেন্টকে কিন্তু ক্যান্সেল করে দেবেন, উইথড্র করে নেবেন। তো এটা কিন্তু এর সাথে কোনো রকম কোনো সংযোগ নেই। অপশন সিতে রয়েছে পার্শিয়াল ডিসওবিডিয়েন্স। এখানে কিন্তু পার্শিয়াল ডিসওবিডিয়েন্সের কথা বলা হয়নি, এখানে কিন্তু কমপ্লিট ডিসওবিডিয়েন্স বা সম্পূর্ণরূপে অমান্য করার কথাই বলা হয়েছে। তো অপশন এ আমাদের অবশ্যই কিন্তু সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 24। তো 24 আমরা পাবো দ্য ব্রিটিশ গভর্নমেন্ট
এগ্রিড টু গ্র্যান্ট ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া ইন। তো ভারতকে স্বাধীনতা দেওয়ার কথা সম্মত হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট কত সালে? তো 1947 সালে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। তো 18ই জুলাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয় এবং তারপর আমরা দেখতে পাবো 1947-এর 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হবে। তো এক্ষেত্রে সম্মত হয়েছিল 1947-এ। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন 24। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 25 আমরা পাবো দ্য সারফেস টু এয়ার আকাশ মিসাইল ওয়াজ টেস্ট ফায়ার্ড ফ্রম। তো আকাশ মিসাইল যেটা সারফেস টু এয়ার রয়েছে, তো এটাকে টেস্ট করা হয়েছিল ওড়িশার চান্দিপুরি থেকে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 25। নেক্সট আমরা দেখব কোশ্চেন 26। তো 26 আমরা পাবো ইস্ট ইউজড ইন মেকিং ব্রেড। তো ইস্টকে ব্রেড মেকিংয়ে কিন্তু ব্যবহার করা হয়। কেন করা হয়? কারণ ইস্ট একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু কাজ করে। তো ফার্মেন্টেশনের জন্য ক্যাটালিস্ট হিসেবে ইস্ট কাজ করে, তাই জন্যই কিন্তু ব্রেড তৈরি করার সময় ইস্ট ব্যবহার করা হয়। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 26। নেক্সট আমরা দেখব কোশ্চেন 27। তো 27 আমরা পাবো লুই পাস্তুর ওয়াজ নোন ফর ডিসকভারি অফ। তো লুই পাস্তুর তিনি কোন ডিসকভারির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট বা ভীষণ আমরা দেখতে পাবো বিখ্যাত? তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে র্যাবিস ভ্যাকসিন। তো জলাতঙ্কের ভ্যাকসিন তৈরি করার জন্য তিনি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 27। ওকে, তো র্যাবিস ভ্যাকসিন তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন 1885 সালে। ওকে, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 27। এবার যদি আমরা দেখি পোলিও ভ্যাকসিনকে ডিসকভার করেছিলেন জোনাস সল্ক। চিকেন পক্স ভ্যাকসিন এটাকে কিন্তু ডিসকভার করেছিলেন মিচিয়াকি টাকানসি। এবং স্মল পক্স ভ্যাকসিন যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এডওয়ার্ড জেনার এই ভ্যাকসিন কিন্তু ডিসকভার করেছিলেন। তো এক্ষেত্রে র্যাবিস হয়ে গেল আমাদের লুই পাস্তুর। অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন 28 আমরা পাবো হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স। তো নিচের কাকে আমরা দেখতে পাবো জেনেটিক্সের জনক বলা হয়? তো চার্লস ডারউইন তিনি কিন্তু অভিব্যক্তির সঙ্গে যুক্ত। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে গ্রেগর মেন্ডেল। তোমরা প্রত্যেকেই জানো তাকে কিন্তু মানে দেখতে পাবো আমরা জেনেটিক্সের জনক বলা হয়। ওকে, অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। আলেকজান্ডার ফ্লেমিংয়ের নাম কিন্তু আমরা পেনিসিলিনের সঙ্গে যুক্ত পাবো। পেনিসিলিন তিনি ডিসকভার করেন। এবং ওট্টোহানের নাম কিন্তু আমরা পাবো নিউক্লিয়ার কেমিস্ট্রির সঙ্গে, কারণ তাকে কিন্তু ফাদার অফ নিউক্লিয়ার কেমিস্ট্রিও বলা হয়। তো ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অবশ্যই অপশন বি গ্রেগর মেন্ডেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 29। তো 29 আমরা পাবো নেম দ্য কান্ট্রি হুজ কারেন্সি ইজ নট কল্ড রুপি। তো নিচের কোন দেশের মুদ্রার নাম কিন্তু রুপি নয়? তো নেপাল, সেখানে আমরা নেপালের রুপি পাবো। আমরা পাকিস্তানের রুপি পাবো। শ্রীলঙ্কাতে কিন্তু আমরা শ্রীলঙ্কান রুপি পাবো। যেখানে আমরা পাবো না সেটা কিন্তু মায়ানমার। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। মায়ানমারের কারেন্সিকে আমরা জানি কেয়াত বলা হয়। ওকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে কি হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মায়ানমার। এ কিন্তু কেয়াত হয়ে যাবে মায়ানমারের কারেন্সি, তার মানে অবশ্যই এটা কিন্তু রুপি হলো না। তো অপশন সি আমরা সঠিক উত্তর করলাম কোশ্চেন 29। নেক্সট আমরা দেখব। তো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন 30। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট। তো নিচের কোনটি লাল গ্রহ নামে পরিচিত? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে মার্স। মঙ্গল গ্রহটি কিন্তু লাল গ্রহ নামে পরিচিত, কারণ এখানে কিন্তু লোহার পরিমাণ অনেক বেশি পরিমাণে আছে, তাই জন্য এটাকে লাল গ্রহ বলা হয়। অপশনেতে দেওয়া আছে ভেনাস বা শুক্র, এটাকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এটা কিন্তু হটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ওকে, এছাড়া যদি আমরা দেখি ইউরেনাস, এটাকে কিন্তু আমরা গ্রিন প্ল্যানেট নামে জানি, সবুজ গ্রহ, কারণ এখানে কিন্তু মিথেনের পরিমাণ অনেক বেশি পরিমাণে রয়েছে এবং আমাদের পৃথিবী এখানে জলের পরিমাণ বেশি পরিমাণে থাকার জন্য এটাকে কিন্তু আমরা ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ নামে জানি। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মার্স। নেক্সট আমরা দেখব কোশ্চেন 31। তো 31 আমাদের রয়েছে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস বাই। তো চিফ ইলেকশন কমিশনারকে যদি আমরা রিমুভ করতে চাই, ইমপিচ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা একার কিন্তু ক্ষমতা নেই। এক্ষেত্রে কিন্তু
দুটো হাউসেই কিন্তু পাস হতে হবে। তো বোথ হাউসেস অফ পার্লামেন্ট আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 31। নেক্সট আমরা দেখব কোশ্চেন 32। তো 32 আমরা পাবো ইউনিয়ন গভর্নমেন্ট বাজেট ডেফিসিট ফর এ পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ার রিপ্রেজেন্ট। তো বাজেট আমরা যদি দেখি আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের যে বাজেট থাকে সেখানে ডেফিসিট বলতে আমরা কি বুঝবো, কোনো একটা পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারের ডেফিসিট বলতে আমরা কি বুঝবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ টু বোরো, তাকে আমরা কিন্তু বলবো ডেফিসিট, বাজেট ডেফিসিট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 32। নেক্সট আমরা দেখব কোশ্চেন 33 আমাদের রয়েছে দ্য কমন নেম অফ দ্য সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ কল্ড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার যদি আমরা সলিউশনের সেই কমন নেম দেখি সেটা কিন্তু হয়ে যাবে লাইম ওয়াটার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 33। এবং ভিনেগার কিন্তু আমাদের অবশ্যই রয়েছে 5% অ্যাসিটিক অ্যাসিডের যে জলীয় দ্রবণ তাকে আমরা কিন্তু ভিনেগার বলবো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে লাইম ওয়াটার, অপশন সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন 34 আমরা পাবো ইয়েলো ফিভার ইজ মেইনলি ট্রান্সমিটেড অ্যামং হিউম্যান বাই। তো মানুষের মধ্যে ইয়েলো ফিভার এটা কি ট্রান্সমিট করে বা সংক্রামিত হয় কার দ্বারা, এটা কিন্তু এডিস মশার দ্বারা সংক্রামিত হয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল মস্কিউটো। যদি মস্কিউটোর বিভিন্ন ভাগ দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু এডিস মশা সঠিক উত্তর হতো। 34 উত্তর আমরা অবশ্যই করে নিলাম অপশন সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন 35 আমরা পাবো হোয়াট ইজ দ্য কোড নেম অফ পোখরান নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্টেড বাই ইন্ডিয়া ইন 1974। তো 1974 সালে পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট ভারতবর্ষ করেছিল তার নাম কী ছিল, তার নাম ছিল কিন্তু কোড নেম ছিল কিন্তু তার স্মাইলিং বুদ্ধা। এটা কিন্তু লাফিং বুদ্ধা হবে না, এটা স্মাইলিং বুদ্ধা হবে। অপশন বি আমরা সঠিক উত্তর করে নিলাম কোশ্চেন 35। নেক্সট আমরা তো কোশ্চেন 36 ভারত স্টেজ এমিশন স্ট্যান্ডার্ডস রেফার্স টু। তো BSES এটা রেফার করে ভেহিকুলার পলিউশনকে বা যানবাহনের দূষণকে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 37। নেক্সট আমরা দেখব কোশ্চেন 37 আমরা পাবো হোয়েন দ্য কার টেক্স এ বেন্ড দ্য ফোর্স দ্যাট পুশেস আস দ্য আউটসাইড অফ দ্য কার্ভ ইজ। তো যখন কোনো গাড়ি বাঁক নেয় বা বেন্ড করে সেক্ষেত্রে আমাদের কোন বলের কারণে আমরা কিন্তু কার্ভের আউটসাইডের দিকে চলে যাই বা ঠেলে দেয়, তো তাকে আমরা কিন্তু অবশ্যই বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। তো যদি কোনো একটা বৃত্তের মধ্যে যে বলটা থাকতে সাহায্য করে বৃত্তের মধ্যে তাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স, যার উদাহরণ আমরা দেখেছিলাম কিন্তু লাটাইয়ের মধ্যে, আমরা এর আগের প্রশ্নে কিন্তু পেয়েছিলাম। এবং যখন আমরা দেখতে পাবো কোনো বৃত্তের থেকে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করে তাকে আমরা কিন্তু বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। তার জন্য কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি গাড়ির মানে বাইরের দিকে কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই বলটি কিন্তু আমাদের ঠেলে দেয়। ওকে, তো অবশ্যই হয়ে গেল আমাদের অপশন বি সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 38। তো 38 আমরা পাবো দ্য ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার টেক প্লেস ইন। তো প্রথম অ্যাংলো শিখ ওয়ার যেটা হয়েছিল 1845 সালে। অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্রিটিশরা জিতেছিল এবং তারপরে 1849 সালে কিন্তু পুরো শিখদের কিন্তু পুরোপুরিভাবে তারা কিন্তু কনকার করে নেবে। ওকে, ব্রিটিশরা কনকার করে নেবে। 38 উত্তর অবশ্যই আমাদের হয়ে গেল অপশন বি 1845 সাল। এবং যদি জিজ্ঞেস করা হয় সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার সেক্ষেত্রে কিন্তু 1849 হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 39 আমরা পাবো ইফ টু প্লেন মিরর্স আর কেপ্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি টু ইচ আদার দেন। তো যখন দুটো প্লেন মিররকে 120 ডিগ্রির যে অ্যাঙ্গেল সেখানে রাখা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো ইমেজ তৈরি হতে দেখতে পাবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 39। যদি 120 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে রাখা হয় দুটো প্লেন মিররকে সেক্ষেত্রে কিন্তু একটা ইমেজ ফরমেশন হবে। এবং আমরা দেখতে পাবো 5টা ইমেজ কখন ফরমেশন হবে, যখন 60 ডিগ্রি যে কোণ সে তখন থাকবে তখন কিন্তু আমরা দেখতে পাবো কি 5টা ইমেজ কিন্তু ফরমেশন হবে। এবং আমরা যদি দেখি কি 60টা ইমেজ কখন ফরমেশন হবে,
যখন আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো দুটো প্লেন মিররকে রাখা হবে সেক্ষেত্রে কিন্তু 60টি ইমেজ ফরমেশন হবে। তো এক্ষেত্রে আমাদের দুটি হয়ে গেল, সঠিক উত্তর 39। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 40 এবং আজকের শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্ন আমাদের রয়েছে, দ্য 100th অ্যামেন্ডমেন্ট ইন আওয়ার কনস্টিটিউশন ডিলস উইথ। তো 2015 সালে আমাদের 100তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তো সেটা ডিল করে কিন্তু বাউন্ডারি অ্যাডজাস্টমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে বাউন্ডারির কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট ছিল 100তম অ্যামেন্ডমেন্ট। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম ভারত থেকে কিন্তু 101টা এনক্লেভ বা আমরা দেখতে পাবি ছিটমহল, সেটাকে কিন্তু বাংলাদেশে দিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশ থেকে 51টা ছিটমহল কিন্তু ভারতের আন্ডারে চলে আসে। তো এটাই ছিল আমাদের 100th অ্যামেন্ডমেন্ট, যেটা 2015 সালে হয়েছিল। তো আজকে ছিল এই 40টা প্রশ্ন। আশা করি তোমাদের একটা খুব ভালো প্র্যাকটিস সেশন হলো। তো এর পরের ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।